আপনারা অনেক সময় দেখে থাকবেন বা শুনে থাকবেন জিন মানুষদের উপর আছর করে বা তাদেরকে প্রজেস্ট করে নেয়। কিন্তু আজকে আমি আপনাদের একটা ঘটনার কথা বলবো, যেখানে একটা জিন একটা মেয়েকে বিয়ে করার জন্য সেই মেয়েটাকে জিনদের দুনিয়াতে নিয়ে যায়। গল্প শুরু হয়, একটা শহরে কনসার্ট হচ্ছে, যেখানে অনেক মানুষ এসেছে এই কনসার্ট উপভোগ করার জন্য। আর এই কনসার্টে একটা মেয়ে গান গাচ্ছে, মেয়েটার নাম হলো সীতা। সীতা এখানে অনেক সুন্দর পারফরমেন্স করছিল, যেটা দর্শকদেরকে অনেক আনন্দ দেয়। কিন্তু এই দর্শকদের মাঝে একটা লোককে দেখা যায়। লোকটা এক অদ্ভুত ধরনের পোশাক পরে আছে, কিন্তু একটু পর সেখানে আর তাকে দেখা যায় না। এরপর সীতা কনসার্ট শেষ করে নতুন একটা শহরে চলে যায়, কেননা এই শহরে তাদের আরেকটা কনসার্ট করতে হবে। তারা থাকার জন্য একটা হোটেল ভাড়া করে, যেটা সমুদ্রের পাশে রয়েছে। এখানে সীতার বন্ধু হচ্ছে ফিত্রি। ফিত্রি সীতার ভালো একজন বন্ধু এবং সে অনেক ধার্মিক একটা মেয়ে। আর এরা হলো বিনা, ডিউন আর রেন। এখানে তারা সবাই বসে তাদের কনসার্ট নিয়ে আলোচনা করছিল। তখন সীতার ফোনে তার মা ফোন করে, যার কারণে সে রুম থেকে বের হয়ে তার মায়ের সাথে কথা বলতে থাকে। সীতা যখন তার মায়ের সাথে কথা বলে ফোনটা রেখে দেয়, তখন সে সেই লোকটাকে দেখতে পায়, যাকে সে কনসার্টে দেখতে পেয়েছিল। লোকটা এখানে সীতার রুমের সামনে দাঁড়িয়ে আছে। লোকটিকে যখন সীতা ডাক দেয়, তখন লোকটি তার দিকে না তাকিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সীতা তার পিছু নেয়। একসময় গিয়ে লোকটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর রাতে যখন সীতা গোসল করছিল, তখন বাহির থেকে কেউ একজন তার দরজায় নক করে। সীতা কাপড় পাল্টে দরজা খুলে বাহিরে যায়, কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায় না। এরপর দরজা লাগিয়ে যখন রুমে ঢুকে, তখন আবার তার দরজায় কেউ জোরে জোরে নক করতে শুরু করে। সীতা এবারও দরজা খুলে বাইরের দিকে তাকায়, তখন সে সেই অদ্ভুত পোশাকধারী লোকটাকে দেখতে পায়। লোকটা আস্তে আস্তে হোটেল থেকে বের হয়ে যাচ্ছে, তখন সীতাও তার পিছু নেয়। লোকটা হাঁটতে হাঁটতে সমুদ্রের পাশে চলে এসেছে। সীতা দেখতে পায় লোকটা এক জায়গায় গিয়ে হুট করে দাঁড়িয়ে পড়েছে। লোকটি যখন সীতার দিকে তাকায়, সীতার সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু এখানে লোকটার মুখ দেখা যাচ্ছে না, মুখটা একদম ঝাপসা হয়ে আছে। সীতার যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় সে তার রুমে শুয়ে আছে। সীতা যখন অজ্ঞান হয়ে গিয়েছিল, তখন তার বন্ধুরা মিলে তাকে হোটেলে নিয়ে এসেছে। সীতার রুমে তখন বসে কোরআন তেলাওয়াত করছিল ফিত্রি। যখন ফিত্রি দেখতে পায় সীতার জ্ঞান ফিরেছে, তখন সে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কেন সমুদ্রের পাড়ে গিয়েছিলে? তখন সীতা তার বন্ধুকে জানায়, এক অদ্ভুত পোশাকধারী লোক নাকি তাকে সবসময় তার কাছে ডাকে। ফিত্রি ভাবে হয়তো সীতার ঘুম কম হয়েছে, তাই সে এরকম বলছে, তাই সে তাকে বিশ্রাম নিতে বলে। এরপর সীতা ঘুমিয়ে যায় আর ফিত্রি কোরআন পড়তে শুরু করে। যখন ফিত্রি কোরআন পড়ছিল, তখন সীতা বিড়বিড় করে কি যেন পড়তে শুরু করে। এই বিষয়টা ভালোভাবে দেখার জন্য যখন ফিত্রি তার কাছে যায়, তখন হুট করে সীতার চোখ একদম সাদা হয়ে যায়। তখন ফিত্রি ভয় পেয়ে বিনার রুমে চলে আসে আর বিনাকে সব ঘটনা খুলে বলে। এরপর তারা দুজন সীতার রুমের দিকে চলে যায়, কিন্তু দেখা যায় সীতা অদ্ভুতভাবে বাহিরের দিকে চলে যাচ্ছে। কিন্তু তারা দুজন এই বিষয়টি খেয়াল করে না এবং তারা সীতার রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা সীতাকে খুঁজে পায় না। তখন তারা দুজনে মিলে রেন আর ডিওনকে সব বলে। এরপর তারা সবাই মিলে সমুদ্রের পাড়ে যায় সীতাকে খোঁজার জন্য। আর এদিকে সীতাকে দেখা যায়, তাকে দেখে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি যেন তাকে এভাবে নিয়ে যাচ্ছে। সীতা এখন তার নিজের জ্ঞানে নেই, তাকে অন্য কেউ কন্ট্রোল করছে। এদিকে সীতার বাকি বন্ধুরা সমুদ্রের পাড়ে এসে দেখতে পায় সীতা নৌকা দিয়ে কোথাও একটা চলে যাচ্ছে। তার বন্ধুরা তাকে অনেক ফিরে আসতে বলে, কিন্তু সীতার মুখে এক রহস্যজনক হাসি দেখা যায়। এভাবে আস্তে আস্তে সমুদ্রের মধ্যে মিলিয়ে যায় সীতা। পরের দিন সকালে দেখা যায় ফিত্রি এই হোটেলের কর্মচারীদের সাথে অনেক রাগারাগি করছে। সে তাদের বলে তাদের হোটেলে নাকি কোনো নিরাপত্তা নেই। তখন সেখানে থাকা একজন লোক তাদের বলে তারা সমুদ্রে অনেক লোক পাঠিয়েছে, তারা সীতাকে কিছুক্ষণের মধ্যেই খুঁজে বের করে দিবে এবং তাদেরকে বলে তারা যেন দুপুর পর্যন্ত অপেক্ষা করে। এদিকে দুপুর পার হয়ে সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু এখনো তারা সীতাকে খুঁজে বের করতে পারেনি। তখন আনোয়ার নামে একটা ছেলে তাদেরকে একটা মেয়ের কাছে নিয়ে আসে, আর এই মেয়েটির নাম হচ্ছে হামিদা। তখন ফিত্রি হামিদাকে সীতার ব্যাপারে সবকিছু খুলে বলে এবং এটাও বলে যে সীতা সেদিন গায়েব হওয়ার আগ পর্যন্ত সে একটা অদ্ভুত পোশাকধারী লোকের কথা তাদেরকে বলেছে। তখন হামিদা একটা ছেলের ছবি দেখায় আর তাদেরকে বলে, এটা হচ্ছে আমার ছোট ভাই, আর আমার ভাই গায়েব হওয়ার আগেও আমাকে এই অদ্ভুত পোশাকধারী লোকের কথা বলেছিল, যে সেই লোকটা নাকি আমার ভাইকে ডাকতো। আর এখানে বোঝা যায় সীতার মতো হামিদার ভাইও নিখোঁজ হয়ে গিয়েছে। তখন হামিদা তাদের জানায় যারা নিখোঁজ হওয়ার আগে সেই অদ্ভুত পোশাকধারী লোককে দেখতে পেয়েছে, তাদের সবাইকে সারানজানা শহরে পাওয়া গিয়েছে, আর সেই শহরটি অনেক অত্যাধুনিক। তখন রেন বলে, এগুলো আসলে একটা গল্প, এগুলা ভিত্তিহীন ছাড়া আর কিছু না। আর হামিদা তাদের সারানজানা শহরের কথা বিশ্বাস করার জন্য একজন শামানের কাছে নিয়ে আসে। ইন্দোনেশিয়ার ভাষায় কবিরাজকে শামান বলা হয়। এরপর হামিদা শামানকে সবকিছু খুলে বলে।
তখন সামান তাদেরকে সারানজানা শহরে যেতে নিষেধ করে, কেননা সেই শহরে যাওয়াটা একদম সহজ কাজ ছিল না। ফিট্রি আর তার বাকি বন্ধুদের জোড়াজুড়িতে সামান বলে, তোমরা যদি সারানজানা শহরে যেতে চাও তাহলে তোমাদের বাধা হয়ে দাঁড়াবে কিছু মুসলিম জিনেরা। সেখানে থাকা কবরের লাশ একা একাই জীবিত হয়ে যাবে আর তোমাদের মেরে ফেলতে চাবে। তোমরা এটাকে যতটা সহজভাবে নিচ্ছ, এটা তোমাদের কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর। তোমাদের পাওয়া ভয় সেই জায়গাকেও ভয় করে। তো এখন তোমরা অবশ্যই বুঝতে পেরেছ সেটা কতটা ভয়ঙ্কর জায়গা। সামানের মুখে এইসব কথা শোনার পরেও সে তার বন্ধুরা সবাই সেই শহরে যেতে চায়, কেননা যত বিপদই হোক তারা সেখান থেকে তাদের বন্ধুকে ফিরিয়ে নিয়ে আসবেই। ফিট্রি তখন সামানকে বলে সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের কি করতে হবে বা আমরা কোন পথ ধরে সেখানে যাব। সামান তখন তাদেরকে প্রাচীন কিছু ছবি দেখায় এবং তাদেরকে বলে, এই যে ছেলেটাকে দেখছো তার হাতে একটা তরোয়াল রয়েছে, এটা আগে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। আর তোমাদের সেই শহরে যত ধরনের বিপদ আসবে এই তরোয়াল তোমাদেরকে রক্ষা করবে। সামান তাদেরকে এটাও বলে দেয়, এই তরোয়ালটা তোমরা মান্ডু নামে একটা লোকের কাছে পাবে আর তিনি থাকেন নাগারি গ্রামে। তখন ফিট্রি, ডিউন, ড্রেন ও বিনা সবাই মিলে বেরিয়ে পড়ে নাগারি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। তারা যখন সবাই মিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবে তখন সামান হামিদাকে কিছু কথা বলে, যেটা এখন আমাদেরকে দেখানো হয় না। এরপর ফিট্রিদের সাথে আনোয়ার ও হামিদা দুজনে তরোয়াল খুঁজতে যায়। এরপর তারা সারাদিন গাড়ি চালিয়ে সমুদ্র পার হয়ে ছোট একটা নদীতে গিয়ে পৌঁছায়। এরপর তারা ছোট একটা নৌকা নিয়ে নাগারিতে যাওয়ার সময় দেখতে পায় পানির মধ্যে গ্রামের মৃত মানুষদেরকে কবর দেওয়া হচ্ছে, কারণ এই গ্রামটা সম্পূর্ণভাবে পানির উপর ভাসমান। এরপর তারা সবাই মিলে মান্ডুর বাড়িতে গিয়ে পৌঁছায়। এখানে মান্ডুর মেয়ে তাদেরকে ঘরে নিয়ে যায়। তারা ঘরে আসার পর মান্ডুর স্ত্রীকে মান্ডুর কথা জিজ্ঞেস করে। মান্ডুর স্ত্রী তাদেরকে বলে, আপনারা কেন আমার স্বামীর খোঁজ করছেন? তখন তারা মান্ডুর স্ত্রীকে তরোয়াল সম্পর্কে বলে। এরপর মান্ডুর স্ত্রী তাদের বলে, আমার স্বামী মারা গিয়েছে 1 সপ্তাহ হলো। এই কথাটা শোনার পর তারা সবাই মিলে সেখানে একটু হতাশ হয় এবং তার স্ত্রীকে বলে যে আপনার স্বামী সেই তরোয়ালটা কোথায় রেখেছে। মান্ডুর স্ত্রী তাদেরকে তরোয়াল সম্পর্কে কিছু না বলে তাদের সবাইকে বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু তারা তাকে অনুরোধ করে তরোয়ালের কথাটা তাদেরকে বলার জন্য, কিন্তু এতে কোনো লাভ হয় না। তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলা হয়। যখন তারা সেখান থেকে চলে যাবে তখন মান্ডুর মেয়ে এসে তাদেরকে বলে, তোমরা বাবার কবরের ওখানে যাও, ওখানে গেলে তোমরা তরোয়ালটা পেলেও পেতে পারো। এরপর তারা তাদের এই ছোট নৌকা নিয়ে মান্ডুর কবরের ওখানে যেতে শুরু করে। তাদের যেতে যেতে রাত হয়ে যায়। তারা যখন নৌকা দিয়ে যাচ্ছিল তখন তাদের কানে কান্নার শব্দ ভেসে আসতে থাকে। যেখান থেকে কান্নার শব্দ আসছিল সেই দিকে তাকায়, সেখানে তারা একটা ভয়ঙ্কর জিনকে দেখতে পায় যে তাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে কান্না করছে। জিনটা এতটাই ভয়ঙ্কর যে তার ভেতরে সবকিছু বাহির থেকে দেখা যাচ্ছিল। এটা দেখে তাদের আত্মা যেন তাদের শরীর থেকে বের হয়ে যেতে চাচ্ছে। তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু আবার তারা ভাবে তারা যে কাজে এখানে এসেছে তারা সেই কাজটা সম্পূর্ণ করেই যাবে। এরপর তারা সাহস করে সামনের দিকে এগিয়ে যায়। আর তখন সেখানে তারা মান্ডুর কবরটা দেখতে পায়। তারপর রেন আর আনোয়ার যায় কবর খোঁড়ার জন্য। আর মেয়েরা বেশি ভয় পাওয়ার কারণে তারা সবাই নৌকাতে বসে থাকে, কিন্তু ফিট্রি তাদেরকে সাহায্য করার জন্য কবরের কাছে চলে আসে। তারা অনেকক্ষণ কবর খোঁড়ার পর তারা মান্ডুর কফিনটি খুঁজে পায়। যখন তারা কফিনটি খুলে তখন তারা মান্ডুর লাশের উপর একটা ভয়ঙ্কর সাপ দেখতে পায়, যেটা দেখে ভয় পেয়ে তারা পিছনের দিকে সরে যায়। তখন ডিউন হাতে একটা লাঠি নিয়ে সাপটাকে সেখান থেকে উঠিয়ে দূরে ফেলে দেয়। ওই সময় আবার কবরের মধ্যে ফিট্রি পড়ে যায় আর সেই তরোয়ালটা মান্ডুর পাশেই দেখতে পায়। তখন মান্ডুর লাশ তাকে বলে, লাশগুলোকে যদি না জাগাতে চাও তাহলে তরোয়ালটি এখানে রেখে তাড়াতাড়ি এখান থেকে পালাও। কিন্তু ফিট্রি ভয় পেয়ে তরোয়ালটা নিয়ে তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ে, কিন্তু তাদের নৌকার ইঞ্জিন তখন আর কাজ করছিল না। তার মধ্যে এখানে সবাই প্রচুর ভয় পেয়ে আছে। তখন তারা নৌকার বৈঠা এবং হাত দিয়ে তাদের নৌকা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এদিকে আবার ফিট্রি তরোয়াল কভার থেকে খুলে ফেলে, যার কারণে তাদের আশেপাশে যত কবর ছিল সেখান থেকে সব লাশ আস্তে আস্তে জেগে উঠতে থাকে। তখন কিছু লাশ দিনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে, যার কারণে দিনা অনেক ভয় পেয়ে যায়। তখন আবার রেন একটি লাশ দেখে ভয় পেয়ে পানিতে পড়ে যায়। তারা এখন কি করবে, এখান থেকে কিভাবে বেঁচে ফিরবে, এটা তারা কোনোভাবেই বুঝতে পারছে না। এরপর তারা সবাই রেনকে পানি থেকে নৌকাতে তুলে, আর পানিতে আস্তে আস্তে লাশের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাদের সবার ভয়ে তাদের ভেতর থেকে আত্মা যেন বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এদিকে মাঝি তাদের নৌকাটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছে। অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে তাদের নৌকাটি স্টার্ট নেয়, আর তারা সেখান থেকে কোনো রকম তাদের যানটা হাতে নিয়ে পালাতে পারে। এখন তারা যাবে বারাবাইকোটা জঙ্গলে, আর সেখানে গিয়ে তারা এক অদৃশ্য দেওয়াল খুঁজবে যেটার মাধ্যমে তারা সারানজানা শহরে ঢুকতে পারবে। এর পরের দিন তারা সেই জঙ্গলে এসে পৌঁছায়।
আর এই জঙ্গলটা একদম সাধারণ কোনো জঙ্গলের মতো নয়। এই জঙ্গলটাতে অনেক ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। সবাই যখন জঙ্গল ধরে হাঁটছিল তখন পেছন থেকে হামিদা দেখতে পায় একটা বাচ্চা তাদের দিকে লুকাচ্ছে, কিন্তু এই জঙ্গলে কোনো বাচ্চা থাকার কথা না। আর এই বিষয়টা হামিদা তেমন একটা গুরুত্ব দেয় না। এদিকে তাদের জঙ্গলে ঘুরতে ঘুরতে রাত নেমে আসে। রাত হওয়ার কারণে তারা জঙ্গলেই ঘুমিয়ে পড়ে। এক পাশে মেয়েরা আর অন্য পাশে ছেলেরা শয়। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু হামিদা ঘুমাচ্ছে না। কেননা তারা যখন এই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সামান বলেছিল, তুমি যদি আমাকে তরোয়ালটা এনে দিতে পারো তাহলে আমি তোমার ভাইকে খুঁজে বের করে দিব। মূলত এই কারণেই হামিদা তাদের সাথে যোগ দিয়েছে। আর হামিদা আজকে রাতে তরোয়ালটা চুরি করবে। আস্তে আস্তে রাত গভীর হয়ে যাচ্ছে। সবাই যেন এখানে খুব আরামে ঘুমাচ্ছে, কিন্তু তখন ডিউনের কানে ঢোলের শব্দ আসে, যার কারণে তার ঘুম ভেঙে যায়। ডিউন ভাবে এত রাতে জঙ্গলের মধ্যে কে ঢোল বাজাচ্ছে, তাই সে হাতে একটা লাইট নিয়ে এই বিষয়টা দেখার জন্য যায়। আর এদিকে হামিদা তরোয়ালটা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। হামিদা পালানোর সময় একটা বাচ্চার চিৎকার শুনতে পেলে সেখানে দাঁড়িয়ে পড়ে। এদিকে দেখা যায় সবার ঘুম ভেঙে গেছে, কিন্তু তারা ডিউন আর হামিদাকে খুঁজে পায় না। তখন এদিকে ডিউন 3জন মেয়েকে দেখতে পায়, যারা অদ্ভুতভাবে নৃত্য করছে। আর এই মেয়েদের পোশাকগুলো একদম অন্যরকম। ডিউন যখন সেখান থেকে ভয় পেয়ে পালাতে যাবে তখন তার পিছনে তারা চলে আসে আর নৃত্য করে। এভাবে কিছুক্ষণের মধ্যেই তারা ডিউনকে তাদের বশ করে নেয় এবং তাকে নিয়ে তাদের সাথে নাচতে শুরু করে। এদিকে হামিদাকে দেখা যায়। হামিদা এখানে একটা বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটা তার দিকে একভাবে তাকিয়ে আছে। হামিদা যখন বাচ্চাকে ধরতে যাবে, বাচ্চাটি তখন তাকে আক্রমণ করে। ওই মুহূর্তে বাকিরা সবাই হামিদার চিল্লানোর আওয়াজ পায়। চিল্লানোর শব্দ অনুসরণ করে যখন তারা সেখানে পৌঁছায়, তারা দেখতে পায় একটা বাচ্চা হামিদার দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর তারা সেখানে একদম ঠিক থাকতে পারে না। এরপর এই শয়তান জিন তাদেরকে দেখে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় হামিদার লাশটাকেও নিয়ে যায় খাওয়ার জন্য। আর পাশে পড়ে আছে সেই তরোয়ালটি। এরপর ফিতরি তরোয়ালটা তার কাছে নিয়ে নেয়। সেদিন রাতে তারা ডিউনকে ফজর পর্যন্ত খুঁজে, কিন্তু তারা ডিউনকে কোনোভাবেই খুঁজে বের করতে পারে না এত বড় জঙ্গলে। ডিউনকে খুঁজতে খুঁজতে ফজরের সময় চলে আসে, তাই তারা সবাই এক জায়গায় বসে বিশ্রাম নেয়। আর ফিতরি ফজরের নামাজ পড়তে শুরু করে, কিন্তু নামাজ শেষ করতেই সে অজ্ঞান হয়ে যায়। পাশে থাকা সবাই ফিতরির জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা ফিতরির জ্ঞান ফেরাতে পারে না। তখন ফিতরি একটা স্বপ্ন দেখে, অনেকগুলো লাশ ফিতরিকে বলছে সে যেন কোনোভাবে সারানজানা শহরে না যায়, তাহলে তার অনেক বিপদ হবে। ফিতরি তার পাশে অনেক লাশ দেখে সেখানে অনেক ভয় পায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় সে একটা ডোবাতে পড়ে যায়, যেখানে অনেকগুলো লাশ থেকে পানির নিচ থেকে টানছিল। আর তখন ফিতরির জ্ঞান ফিরে, আর সেখানে সে অনেক চিল্লাচিল্লি করে, কেননা স্বপ্নটা দেখে সে প্রচুর ভয় পেয়ে আছে। তখন সবাই মিলে তাকে শান্ত করে আর তাকে বলে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। এখানে তাদের মধ্যে 2জন কমে গিয়েছে। হামিদাকে তো শয়তান জিন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, কিন্তু ডিউনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে ভয়ের মধ্যে তারা রাত্রি পার করে দেয়। পরের দিন সকালবেলা তারা সবাই আবার ডিউনকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা একটা বিষয় দেখে বেশ অবাক হয়, কারণ তারা একটা জায়গায় বারবার ফিরে আসে। তখন আনোয়ার তার টি-শার্ট খুলে গাছের সাথে বেঁধে রাখে, এটা দেখার জন্য যে তারা আসলেই এক জায়গায় বারবার ফিরে আসছে কিনা। কিন্তু কিছুক্ষণ পর তারা দেখতে পায় তারা আবার সেই জায়গায় ফিরে এসেছে। এইভাবে তারা অনেকবার একই জায়গায় চলে আসে। আর এভাবে হাঁটতে হাঁটতে ফিতরি অসুস্থ হয়ে সেখানে পড়ে যায়। তার গায়ে অনেক জ্বর, তাই তারা সেদিন আর ডিউনকে খুঁজতে বের হয় না এবং সন্ধ্যা হলে একটা জায়গায় বিশ্রাম নেয়। এর কিছুক্ষণ পর তারা সেই ঢোলের শব্দটা শুনতে পায়, যেটা ডিউন শুনতে পেয়েছিল। তখন তারা সবাই সেই শব্দ অনুসরণ করতে করতে সেখানে গিয়ে পৌঁছায়। তারা গিয়ে সেখানে দেখতে পায় ডিউন 3টা মেয়ের সাথে একভাবে নৃত্য করে যাচ্ছে। এখানে স্পষ্টভাবে বোঝা যায় ডিউন গত 2 দিন ধরে ঠিক একইভাবে নেচে যাচ্ছে, কেননা ডিউন 2 দিন যাবৎ নিখোঁজ ছিল। তখন ডিউনের কাছে দিনে আর রিন দৌড়ে চলে যায় এবং সেখানে গিয়ে তারাও প্রজেস্ট হয়ে যায় আর তাদের মতো নাচতে শুরু করে। তখন আনোয়ার আর ফিতরি যায় তাদেরকে থামানোর জন্য, কিন্তু আনোয়ারও তাদের বসে চলে যায় আর সেখানে সবার সাথে নাচতে শুরু করে। কিন্তু এখানে অদ্ভুত বিষয়, ফিতরির এখানে কিছু হচ্ছে না, কেননা ফিতরির কাছেই সেই তরোয়ালটা রয়েছে, যার জন্য ফিতরি প্রজেস্ট হচ্ছে না বা তার কোনো ক্ষতি হচ্ছে না। ফিতরি এখানে সবাইকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই কাউকে থামাতে পারছে না। এখন ফিতরি অনেক ভয় পেয়ে আছে, কেননা সে বাদে সবাই জিনের দ্বারা প্রজেস্ট অবস্থায় আছে। এই জঙ্গলে আশেপাশে কোনো বাড়ি ঘর নেই যে কেউ এসে তাদেরকে সাহায্য করবে। তখন ফিতরি তার হাতে থাকা তরোয়ালটি কভার থেকে খুলে ফেলে, আর তখনই সেখান থেকে দুষ্ট জিন গায়েব হয়ে যায় আর সবাই তখন সেখানে পড়ে যায়। কিন্তু এখানে কারো কোনো ক্ষতি হয় না। এদিকে ডিউন সেখানেই মারা যায়, কেননা ডিউন গত 2 দিন ধরে ঠিক একইভাবে নেচে যাচ্ছিল। ডিউনকে এভাবে মারা যেতে দেখিয়ে তারা সেখানে কান্না করতে শুরু করে, কেননা তাদের মধ্যে অলরেডি 3জন মারা গিয়েছে।
তারা এটাও জানে না তারা আর কতক্ষণ এভাবে বাঁচতে পারবে। আর ডিউন ছিল তাদের ভালো একজন বন্ধু। তারা এক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধুর মরতে হয়েছে। তখন তারা তাদের সামনে সেই গুহাটা দেখতে পায়, যে গুহার মাধ্যমে তারা সারানজানা শহরে যেতে পারবে। তখন ফিরতি হোঁচট খেয়ে নিচে পড়ে যায়, যার জন্য তরোয়ালটা কভার থেকে খুলে একটু দূরে গিয়ে পড়ে। আনোয়ার যখন কভার ছাড়া তরোয়ালটা হাতে নেয় তখন তার পিছনে একটা লাশ চলে আসে। এভাবে আস্তে আস্তে অনেকগুলো লাশ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। আনোয়ার যখন জিনদের হাত থেকে বাঁচার জন্য পালাতে নেয় তখন পড়ে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়, কারণ একটা গাছের শিকড় তার গলায় ঢুকে গিয়েছে। এখানে তারা আরেকজনকেও হারালো। এরপর ফিরতি গিয়ে তরোয়ালটা কভারের ভিতর ঢুকানোর সাথে সাথে সেখান থেকে সব জিন গায়েব হয়ে যায়। তখন তারা আর দেরি না করে আনোয়ারের লাশটাকে বাইরে রেখেই তারা গুহার ভিতর ঢুকে পড়ে। আর তারা চলে আসে সারানজানা শহরে। ফিতরি, বিনা, রেন সামনের দিকে তাকিয়ে একদম হতভম্ব হয়ে যায়, কারণ তারা এটা কি দেখছে তারা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তাদের সামনে স্বপ্নের মতো সুন্দর একটা শহর, যেটা তারা এর আগে স্বপ্নও কোনোদিন দেখেনি। এরপর তারা শহরের ভিতর ঢুকে সীতাকে খুঁজতে থাকে। শহরে 3 জন নতুন লোক ঢুকেছে এই মেসেজটা পেয়ে যায় এই লোকটি। তখন এই লোকটা দুজনকে নিয়ে তাদেরকে খোঁজার জন্য এগিয়ে যায়। ফিতরিয়া যখন বুঝতে পারে যে তাদেরকে ধরার জন্য কেউ তাদের দিকে এগিয়ে আসছে তখন তারা সেখান থেকে পালাতে শুরু করে। তারা এইভাবে পালাতে পালাতে রাস্তার ধারে চলে আসে। তখন সেখানে তারা একটা ছোট বাচ্চাকে দেখতে পায়, আর এই বাচ্চাটা তাদেরকে তাদের সাথে গাড়িতে উঠতে বলে। তখন তারা কোনো কিছু না ভেবে গাড়িতে উঠে পড়ে, কেননা তাদের পিছনে সেই লোকগুলো ছিল। তারা সবাই এই বাচ্চাকে চিনতে পেরেছে। এই বাচ্চাটি হচ্ছে হামিদা ছোট ভাই। হামিদা তাদেরকে তার ভাইয়ের ছবি দেখিয়েছিল, যার কারণে তারা খুব সহজে তাকে চিনতে পেরেছে। আর এই ছেলেটার নাম হচ্ছে হেন্দ্রা। তখন ফিতরি হেন্দ্রাকে বলে, আমি তোমার বোন হামিদার বন্ধু। হামিদা আমাকে পাঠিয়েছে তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তখন হেন্দ্রা ফিতরিকে বলে, আমি আর বাড়িতে যেতে চাই না, কেননা আমার এখানে অনেক ভালো লাগে। তখন ফিতরি হেন্দ্রাকে বেশি জোরাজুরি করে না, কেননা তার বোন তো মারা গিয়েছে। আর হেন্দ্রা যদি তাদের সাথে যায় তাহলে হেন্দ্রার দেখাশোনা কে করবে। এরপর ফিতরি তাকে বলে, 9 দিন আগে আমার বন্ধুকে এখানে নিয়ে এসেছে, তুমি কি আমার বন্ধুর কোনো খোঁজ খবর আমাদের দিতে পারবে? হেন্দ্রা বলে, হ্যাঁ, আমি তোমার বোনের সম্পর্কে সব জানি। আজ সীতাপুর বিয়ে এই সারানজানা শহরের মেয়রের সাথে, তাই শহরের সব জায়গায় অনেক আনন্দ, নাচ গান আর খাওয়া দাওয়া হচ্ছে। এরপর হেন্দ্রা তাদেরকে সীতার কাছে নিয়ে আসে, আর এখানে দেখা যায় সীতা বিয়ের সাজে রয়েছে। ফিতরি সীতাকে দেখতে পেয়ে তাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। সীতা তখন তাদের বলে, তোমরা এখানে কিভাবে আসলে? ফিতরি বলে, এসব অনেক লম্বা কাহিনী, বাসায় চলো, বাসায় গিয়ে বলবো। কিন্তু সীতা আর তার নিজের শহরে যেতে চায় না, সে এখানেই থাকবে। এখানে থাকতে তার অনেক ভালো লাগে। সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আজকে তার বিয়ে, সে অনেক আনন্দে আছে। সীতার মুখে এমন কথা শুনে তারা সবাই অনেক অবাক হয়ে যায়, কেননা তাকে খোঁজার জন্য অলরেডি 3 জন মানুষ মারা গিয়েছে। তাদের মধ্যে তাদের ভালো একজন বন্ধু মারা গিয়েছে। আর সীতা কিনা তাদেরকে বলছে সে তাদের সাথে যাবে না। এই কথাটা তাদের মনে অনেক কষ্ট দেয়। তখন ডেন কান্না করতে করতে সীতাকে বলে, তোমাকে খোঁজার জন্য আমাদের বন্ধু মারা গিয়েছে এবং বাকি 2 জন মারা গিয়েছে, আর তুমি এখন আমাদের সাথে যেতে যাচ্ছ না। কিন্তু সীতা তারপরও তাদের সাথে যেতে রাজি হচ্ছে না। তাই তারা হাজার কষ্ট হওয়া সত্ত্বেও সীতাকে সেখানে রেখে তারা গাড়িতে উঠে পড়ে। আর সীতাকে দেখা যায় সে অঝরে কান্না করছে। তারা সবাই যখন রওনা দিবে তখন বাহির থেকে তাদেরকে কেউ একজন ডাক দেয়। তারা গাড়ির দরজা খুলে দেখতে পায় সীতা চলে এসেছে, এবং সীতা তাদেরকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আর তাদের কাছে ক্ষমা চায়। আর সীতাকে দেখে তারা অনেক খুশি হয়। এরপর তারা চলে আসে তাদের শহরে যাওয়ার স্থানে, মানে যেখান থেকে তারা তাদের শহরে যেতে পারবে। তখন রেন হেন্দ্রার কানে কানে বলে সে যেন তার এই ড্রাইভার চাচার সাথে সবসময় থাকে, তাহলে সে সবসময় ভালো থাকবে। এরপর তারা সেই গেট দিয়ে ঢোকার সময় তারা পানির সাথে মিশে যায়, আর পানির নিচ থেকে ভেসে উঠতে থাকে একটা সমুদ্রে। তখন দেখা যায় ফিতরির হাত থেকে সে তরোয়ালটা পানির নিচে তলিয়ে যাচ্ছে। এর মানে এই সারানজানা শহরে আর কেউ কোনোদিন আসতে পারবে না, আর যারা আসবে তারা আর কোনোদিন এখান থেকে বের হতে পারবে না। এরপর তারা সাঁতার কেটে পাড়ে উঠে আসে, আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। আপনারা অনেকেই আমার এক্সপ্লেনগুলো দেখে থাকেন, কিন্তু কেউ কখনো কমেন্ট করে জানান না যে গল্পটা আপনাদের কেমন লেগেছে। তাই আপনাদের কাছে যদি এক্সপ্লেনটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।